বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ সাইদুর রহমান আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 1.3 অঙ্কগুলো করাবো। আমরা গত দুইটি ক্লাসে 1.3 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা 10 থেকে শুরু করব। তাহলে গত দুইটি ক্লাসে আমরা যে নিয়মগুলো করেছি, যেহেতু পরের অঙ্ক 10, তাহলে বোঝা গেল যে আগের নিয়মটা তো অবশ্যই আমাদের লাগবে। কাজেই এই অঙ্ক করার আগে অবশ্যই আগের অঙ্কগুলো তোমরা পারো কিনা সেটা একটু ভালো করে চেক করে দেখবে। এবার আসো, আমাদের কাছে অঙ্কে বলেছে কি, বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা গত ক্লাসে দেখেছিলাম ক্ষুদ্রতম আর বৃহত্তম একটা বিষয় কিন্তু আমাদের লসাগু এবং গসাগুর সাথে জড়িত। তাহলে দেখতে পেলাম যে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বলেছে, সেটা আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে হ্যাঁ, লসাগু অবশ্যই এখানে লসাগু হবে, আর বৃহত্তম সংখ্যা হলে হবে গসাগু। তাহলে কারের লসাগু হবে 12, 15, 20 ও 25। কিন্তু এখানে আরেকটা কথা বলেছে যে এই যে লসাগুটা আমরা বের করব, আমাদেরকে দেখতে হবে যে এই লসাগুটা কি নিঃশেষে বিভাজ্য কিনা। কত? 4 অঙ্কের একটা সংখ্যা দ্বারা, 4 অঙ্কের একটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য বলতে কি বোঝায়? ওই 4 অঙ্কের যে সংখ্যাটা মানে লসাগু যেটা আমরা পাবো, সেটা দিয়ে যদি আমরা 1000 কে ভাগ মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি ভাগ করি, ভাগ করার পরে আমাদের শূন্য আসে কিনা, মানে ভাগশেষটা শূন্য আসে কিনা, ভাগ করার পরে ভাগশেষটা শূন্য আসে কিনা, ভাগশেষ শূন্য আসে সেটা হবে নিঃশেষে বিভাজ্য। এখন আসো যে আমাদের কাছে আমরা বলে দিলাম, তাহলে ঠিক আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 4 অঙ্কের আমরা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1 এর পর শূন্য দিতে হবে। তো 1 এর পর 4 অঙ্কের সংখ্যা তাহলে 1, 2, 3টা দিব। 4 অঙ্কের সংখ্যা তাহলে 4টা দিব না কেন? তাহলে 1 এর পর আমরা 4টা দিয়ে দিই, 1, 2, 3, 4। 1 এর পর 3টা দিলাম, 1 এর পর 4টা দিলাম। এখন আমরা গুণে দেখব। এখানে আছে 1, 2, 3, 4, টোটাল কিন্তু 4টা সংখ্যা। এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5। তাহলে কোনটা হবে? 4 অঙ্ক কোথায় আছে? অবশ্যই 4 অঙ্ক উপরে রয়েছে। তার মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে কি? 1 দিয়ে কয়টা শূন্য? 1, 2, 3টা শূন্য। তাহলে হয়ে গেল আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর বললাম কি, এদের লসাগু বের করব। লসাগু বের করার নিয়ম আমরা শিখেছি কি, ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগুটা নির্ণয় করব। আমরা এটাকে প্রথম 2 দিয়ে ভাগ দিই, তাহলে 6, এখানে আসে 15, এখানে হয় 10, এখানে 35 এর জায়গায় 35 হয়ে গেল। আবার 2 দিলে 3, এখানে 15, এখানে 5, এখানে হচ্ছে 35। এবার 3 দিয়ে ভাগ দিব, 1, তাহলে 5, এখানে 5, এখানে 35, লিখে দিলাম 35। এবার কিন্তু 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে, তাহলে 1, এখানে 5 একে 5, 5 একে 5, 5 7 35। তাহলে সুতরাং আমাদের নির্ণয় লসাগু কি আসতেছে? নির্ণয় যে লসাগু সেটা কি আসতেছে? আমাদের কাছে আসছে 2, 2টা, 3 একটা, 5 একটা, 7, মানে যা থাকবে সবগুলোকে গুণ করতে হবে। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 7, 7 এর সাথে যদি আমরা 7 গুণ করি, 7 গুণ 7, তাহলে 0, 6 7 42, তাহলে হয় 420। তাহলে 420 আসলো আমাদের লসাগু। এখন আমাদেরকে কি করতে হবে? আমরা লসাগু বের করলাম। তাহলে বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা নিঃশেষে বিভাজ্য। এখন 420 দিয়ে কি 1000 কে ভাগ করলে কি ভাগশেষ 0 হবে? আমরা একটু চেক করি যে 420 দিয়ে 1000 কে ভাগ করলে ভাগশেষ 0 হবে না। তাহলে আমরা একটু চেক করব কিভাবে? আমরা লিখব যে এরকম, 420 ভাগ হচ্ছে 1000, ভাগ করলে যদি 1000, 4 দুগুণে 8, 3 4 12 হয়েছে, তাহলে 2 দিয়ে দিব আমরা। তাহলে এখানে 0, 2 দুগুণে 4, এখানে 4 দুগুণে 8, তাহলে এখানে হয় 0, এখানে হয় 6, তাহলে 160 তো আমাদের ভাগশেষ থেকে গেল। তার মানে কি 420 দিয়ে 1000 কি ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমরা লিখব কিভাবে? আমরা লিখব এরকম, 1420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমরা এখানে নিঃশেষে বিভাজ্য সংখ্যা কিভাবে বের করতে পারি? তাহলে আমরা বলতে পারি যে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে, এই নিঃশেষে বিভাজ্য সংখ্যা বের করা খুবই সহজ। আমাদের যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা আমরা বাদ দিয়ে দিই। নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কি, এই 160 যদি আমরা বাদ দিয়ে দিই 1000 থেকে, তাহলে তো নিচে কিছু থাকবে না, শূন্য হয়ে গেল। তাহলে সংখ্যাটা হবে 1000 মাইনাস 160। তাহলে হলো কত? তাহলে হলো এখানে হচ্ছে মাইনাস, যেহেতু বিয়োগ করব, তাহলে এখানে হয় 0, এখানে হয় 4, হাতে হচ্ছে 1, তাহলে হলো 2, 2, 2, 8, 840।
এখন একটা সমস্যা দাঁড়ালো, কি সমস্যাটা বলতে পারবে কেউ? এখানে 840 কিন্তু চলে আসলো, যে হ্যাঁ তাহলে 840 কে আমরা ভাগ করতে পারবো, নিঃশেষে বিভক্ত করব, যেহেতু 160 আমরা বাদ দিলাম। একটা সমস্যা আসে কোথায়? একটা সমস্যা আসে যে এখানে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু লক্ষ্য করে দেখো এখানে অঙ্ক কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা লিখতে পারি এরকম, কিন্তু 480 সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমাদের কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা চাইনি, আমাদের কাছে এসে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে ওকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন তাহলে আর কে থাকবে? এখন একবার ভাগশেষ শূন্য করা যায় কিভাবে? বিয়োগ করে। আরেকটা করা যাবে কিভাবে? আরেকটা করা যাবে, আমরা যদি নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে, নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে 1000, তারপরের সংখ্যাটা মানে বিয়োগ করার পর, মানে ভাগশেষটা বিয়োগ করার পর যদি দেখি যে না আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আসতেছে না, তখন আমরা কি করব? যোগ করব। কিভাবে যোগ করব? আমরা যোগ করব 420 থেকে 160 এর বিয়োগফল। কি বললাম? 1000 এর সাথে, মানে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে তার সাথে যোগ করব কোনটা? যোগ করব এই যে ভাগশেষ বাদ দিয়েছিলাম না, সেই ভাগশেষটা বাদ দিব কার কাছ থেকে? আমাদের যে লসাগু যেটা বের হয়েছে, লসাগু বের হয়েছিল 420, সেখান থেকে 160 বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা আমরা এখানে যোগ করব। তাহলে এখানে যদি বাকি থাকে 0, এখানে 6 আর 6 12, এখানে হয় 2, তাহলে 260 যোগ করলে 1260। তাহলে একটা সংখ্যা আসছিল আমার কাছে 840, সেটা বাদ গেল কেন? সেটা 3 অঙ্ক বিশিষ্ট। এবার আমরা যোগ করলাম, যোগ করে দেখলাম কি 1 2 3 4, কয়টা সংখ্যা আছে এখানে? 4টা সংখ্যা। তাহলে সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর কত? 1260। শিক্ষার্থীরা, এখন যদি আমরা 11 নম্বর অঙ্কটা দেখি, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16 24 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকে? এর একটা ছিল নিঃশেষে বিভাজ্য, এবার ভাগশেষ 10 রাখতে হবে। তাহলে আমরা কি করব? এবার 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, এটা কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা, এটা আমরা সকলেই জানি। এবার আসো যে এই যে সংখ্যাগুলো দিয়েছে, আগে এদের লসাগুটা বের করি, তারপর লসাগুকে এটাকে ভাগ দিয়ে দেখি যে আসলে নিঃশেষে বিভাজ্য হয় কিনা, বা ভাগ করার পরে ভাগশেষটা 10 আসে কিনা। আচ্ছা, তাহলে এখানে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে 8, এখানে 12, এখানে 15, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে ভাগ যাবে 2, এখানে 4, এখানে 6, এখানে 15, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে যাবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15 আর 9 যাবে না, ওরা থেকে গেল। এবার 3 দিয়ে যাবে 2, 3 একে 3, 3 5 15, 3 3 9, আর কি যাচ্ছে? আর যাচ্ছে না। সুতরাং নির্ণয় লসাগু। তাহলে এই নিয়মগুলো আমরা বারবার দেখেছি। 3টা 2, একটা 4টা 2, সরি 2 4টা, 3 2টা আর 5 একটা, সবাইকে আমি এইভাবে গুণ লিখে দিলাম। এবার আমরা যদি গুণ করি তাহলে কি হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 সাথে 3 গুণ করব, 16 গুণ 3, তাহলে হয় 3 6 18, 3 1 3 48, তার সাথে আবার 3 গুণ করতে হবে যেহেতু সিরিয়ালে আছে। 3 আর 24, হাতে হচ্ছে 2, 3 4 12 আর 2, এবার আসো 5 গুণ, 5 4 5 20, হাতে হচ্ছে 2, 4 5 20 আর 2 এ 22, হাতে 2, 5 একে 5 আর 2 এ 7। তাহলে আমাদের আসলো কত? সবগুলোকে গুণ করার পরে আমাদের কাছে আসলো 720। এখন আমরা দেখব যে এখানে 720 ভাগ করব, ভাগ করে দেখব আসলে আমাদের ভাগশেষটা আসে কিনা। তাহলে 5টা নয়, তাই তো? 1 2 3 4 5। তাহলে 720 আমরা প্রথমে একবার দেই, যেহেতু 3টা 9 রয়েছে, এখানে 9, এখানে হয় 7, এখানে বিয়োগ করলে কত হবে? এখানে হবে 2, তাহলে আরেকটা নামবে। নামার পরে এবার কত দিয়ে দিব আমরা? 720 যেহেতু আছে, তাহলে হয় 27, তাহলে 3 7 21, 4 7 28, 4 7 28, তাহলে 3 7 21, তাহলে এটার সাথে আমরা যদি 3 নিয়ে নিই, আমি উপরের গুলো মুছে দিই, তাহলে যদি আমরা 3 নেই, তাহলে 3 720 এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে 0, 3 দুগুণে 6, 3 7 21, আর যদি 4 নেই তাহলে 4 7 28 হয়ে যাবে, এখানে রয়েছে 27, তাহলে আমাদের এটা নিতে হবে। তাহলে হয় এটা, আর এখানে হবে 3, তাহলে এখানে হবে 9, এখানে কত হলো? 3, এখানে হলো 5 6 639। আচ্ছা ঠিক আছে,
তাহলে 1 2 3 4 5টা 9, আমরা 3টা 9 গেল, আমরা একটা 9 নামাইছি, আমরা আরেকটা 9 নামাতে হবে আমাদের। আরেকটা 9 যদি আমি নামাই তাহলে কি হয়? 63। 63টা কিভাবে পাবো? 63 হচ্ছে তাহলে 720 যেহেতু, তাহলে 7 7 49, 7 8 56, এটা হচ্ছে 63, 7 8 56, 7 63, 63 দিলে 9 দুগুণে 8 বেশি হয়ে যাবে, তাহলে আমরা দিব কত? 9 যদি বেশি হয়ে যায় তাহলে দিব 8, তাহলে 0 8 দুগুণে 16, হাতে হচ্ছে 1, 7 8 56, 56 থেকে 57, তাহলে 5760। এখানে আসলো কত? এখানে আসলো 8, আমরা যদি বিয়োগ করি তাহলে হয় 9, এখানে হয় কত? 6 আর 3 9, তাহলে 7 7 আছে কত? 13, 6 এর সাথে 13, তো 639 হচ্ছে আমাদের ভাগশেষ। যেহেতু আর 9 বাকি নেই সেহেতু আমাদের ভাগশেষটা আসলো কত? 639। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু শূন্য আসলো না, আসলো? তা আমাদের টার্গেটটা হচ্ছে আগে ভাগশেষটা 0 বানাই, মানে ভাগশেষটা 0 হবে কিভাবে? অবশ্যই এই সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে আমরা এর আগে কিন্তু 160 বিয়োগ দিয়েছিলাম, আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল তার থেকে কিন্তু এখানে ভাগশেষটা বিয়োগ দিয়েছিলাম। এবার কি করব? এখানে আমাদের যে বৃহত্তম সংখ্যাটা আছে তার থেকে বাদ দিব। তাহলে আমরা বলতে পারবো যে এটা নিঃশেষে বিভাজ্য কখন হবে। আমরা কিন্তু নির্ণেয় বৃহত্তম সংখ্যা লিখতে পারছি না, কারণ হচ্ছে আমাদের ভাগশেষ কিন্তু এখানে 10 বলেছে। তো 10 ভাগশেষ আমরা কখন পাবো? অবশ্যই আগে আমরা শূন্য আনি, তারপর দেখবো কিভাবে পাওয়া যায়। তাহলে আমরা দেখবো যে নিঃশেষ বিভাজ্য হয় কিনা। তাহলে 720 না, আমরা লিখবো হচ্ছে 1 2 3 4 5। 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, নিঃশেষে বিভাজ্য নয়, নিঃশেষে 4টা 2 1 2 3 4 5, আচ্ছা 5টা 9, 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, বিভাজ্য লিখতে পারি নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে, নিঃশেষে বিভাজ্য সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, বিয়োগ দিব কত? 639। যদি বিয়োগ দিই তাহলে কত হয়? এখানে হয় 0, এখানে 3 আর 6 হচ্ছে 9, আর হাতে কিছু নেই, 6 আছে, এখানে 3, এখানে 99। ওকে, ঠিক আছে, আমরা এটা লিখলাম। তাহলে আমাদের সংখ্যাটা পেলাম কত? আচ্ছা, এরপরে আমরা কি করেছিলাম? আমরা যে আগে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে কয় অঙ্ক সংখ্যা আছে। তো এখানে বলছে 5 অঙ্কে, এখানে দেখি 5টা আছে কিনা। এর আগে কিন্তু এটা বিয়োগ করার পরে নিঃশেষ সংখ্যা পেয়েছিলাম 820, কিন্তু সেই সংখ্যাটা আমরা নিতে পারছিলাম না। কেন নিতে পারছিলাম? 820 এর 3টা সংখ্যা, আর আমাদের অঙ্কে বলেছিল 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন আসলে যে এখানে আমাদেরকে বলেছে 5 অঙ্ক, এখানে 5 অঙ্ক আছে কিনা। যদি 5 অঙ্ক না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই 639 থেকে ওই আমাদের 720 থেকে এটা বিয়োগ করে যে সংখ্যাটা পাবো তা কিন্তু এর সাথে যোগ করতে হবে। তাহলে এটা আমরা দেখি যে এটা হয়েছে কিনা। দেখলাম 1 2 3 4 5, তাহলে যেহেতু এখানে 5টা সংখ্যা আমি পেয়ে গেলাম, হ্যাঁ, তাহলে এটাকে আমরা অ্যানসার বলতে পারছি। এটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট বা 6 অঙ্ক বিশিষ্ট হয়নি, আমাদের 5 অঙ্ক বিশিষ্ট রয়েছে। কাজে ওই পরের যে স্টেপটা ছিল এর আগের অঙ্কে, মানে 4 অঙ্ক বিশিষ্ট অঙ্ক, মানে হচ্ছে 10 নম্বর অঙ্কে, সেই স্টেপটা কিন্তু এখন আমাদেরকে করতে হবে না। এখন আসলো আমি যেটা পেলাম এটা কিন্তু আমাদের উত্তর না। কেন উত্তর না? এটা হচ্ছে আমাদের নিঃশেষে বিভাজ্য সংখ্যা। যদি আমাদেরকে এখানে প্রত্যেকবার ভাগশেষ 10 না দিয়ে আমাদেরকে যদি নিঃশেষে বিভাজ্য বলতো, এখানে কিন্তু আমাদের উত্তর শেষ হয়ে যেত। ভাগশেষ প্রত্যেকবার 10 কিভাবে হবে? আমরা কি জানি? ভাগশেষটা যোগ করে দিলেই হয়ে গেল। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা কত? এটা ছিল আমাদের সংখ্যা। কোন সংখ্যা? যদি নিঃশেষে বিভাজ্য বলতো। এখন যেহেতু ভাগশেষ 10 বলেছে, এখানে ভাগশেষ যাই বলবে সেটা এখানে যোগ করে দিলেই হয়ে গেল। তাহলে 99,370 হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আগেরটার সাথে এখানে আমরা দেখতে পেলাম কি যে একটা স্টেপ কিন্তু কম। ওই যে পরে যে যোগটা কিন্তু আমরা করলাম না। কেন করলাম না? যেহেতু আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি, সেহেতু আমাদের যোগের প্রয়োজন নেই। এবার আমরা এটা যোগ করে দিলাম, আর ভাগশেষ যেটা থাকবে যদি নিঃশেষ বিভাজ্য তাহলে এটাই উত্তর হতো, আর ভাগশেষ যেহেতু 10 রয়েছে 10 আমরা যোগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 12 নম্বর অঙ্কটা দেখি, কোন বাস স্ট্যান্ড থেকে 4টি বাস
একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10, 20, 24 ও 32 মানে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার পথ অতিক্রম করে, কমপক্ষে কত দূর পথ অতিক্রম করলে? তাহলে এখানে আমাদের যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে কমপক্ষে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে। এই ধরনের অন্য অঙ্ক দেখবে যে ঘন্টার একটা অঙ্ক আছে তোমাদের সৃজনশীলের মধ্যে, ওখানেও দেখবে যে কমপক্ষে কত সময় পরে গিয়ে আবার ঘন্টাটা বাজবে, স্কুলের ঘন্টা বা এই টাইপের অঙ্ক তোমরা খুঁজে পাবে। তাহলে এই কমপক্ষে কথাটা থাকলে আমরা কি করব? সর্বোচ্চ বড়, বড় যদি হয় সর্বাধিক, সর্বাধিক বড় বৃহত্তম, তখন আমরা গসাগু নিব। আর যখন কমপক্ষে বলবে, ক্ষুদ্র বলবে, ছোট বলবে, তখন আমরা কিন্তু এটাকে লসাগু করব। তাহলে আমরা বলে দিলাম যে তাহলে এই যে নির্ণয় দূরত্বটা, আমাদের যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা হবে কি 10, 20, 24 আর 32 এর লসাগু। তাহলে আমরা জানি যে লসাগু আমাদের কিভাবে বের করতে হয়। অঙ্কের লেখা অনেক, তাই না? মনে হয় যে অনেক বড় অঙ্ক। দেখি অঙ্কটা কতটুকু বড়। 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 10, এখানে 12, এখানে 16, আবার 2 দিয়ে যাচ্ছে 5, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাচ্ছে 5, 5, এখানে 3, এখানে 4, এবার 5 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে একটা দিয়ে আমাদের কোনো লাভ নেই, তাহলে আমরা দিলাম। এবার আমরা লিখতে পারবো নির্ণেয় পথের দূরত্ব। আমরা লসাগু না বলে যেহেতু আমরা বলেছি, তাহলে আমরা একবারই করতে হবে পথের দূরত্ব। আমাদের যে অ্যাটলিস্ট যতটুকু পথ দিয়েছে তার দূরত্বটা কি হবে? 2 × 2 × 2, 5 × 3 × 4। তাহলে এখানে যা আছে সবগুলোকে গুণ করলে হয়ে গেল। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 এ 40, 40 এ 3 4 12, তাহলে 120। 120 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 0, 4 দুগুণে 8, 4 × 4, তাহলে 480। তাহলে অনেক যত বড় লিখলাম আসলে অঙ্ক কিন্তু আসলে এত বড় হলো না। তো এরকম মনে হয় অনেক কিছু দেখে যে আসলে বিশাল বড় অঙ্ক করতে হতো, অনেক কঠিন। আসলে বিষয়টা কি একেবারে সহজ। আমরা জাস্ট লসাগু বের করে ফেললাম, অ্যান্সার যা আসলো সেটাই আমাদের হয়ে গেল। 13 নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি, এখানে বলছে দুইটি সংখ্যার গুণফল গসাগু দিয়েছে আর হচ্ছে আমাদের কাছে চেয়েছি কি লসাগু কত। তাহলে আমরা দেখতে পেলাম কয়টা জিনিস? আমরা দেখতে পেলাম দুইটি সংখ্যার গুণফল, পেলাম গসাগু এবং লসাগু। এই তিনটা কথার সংমিশ্রণে আমাদের চ্যাপ্টারে একটি সূত্র রয়েছে। সেই সূত্রটাকে আমরা লিখতে পারি, আমরা জানি সূত্রটা হচ্ছে যে লসাগু আর গসাগু গুণ করার পরে দুইটা সংখ্যার আমরা লিখতে পারি এরকম, সংখ্যাদ্বয়ের লসাগু ইনটু সংখ্যাদ্বয়ের গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের কিন্তু এটা নৈবিত্তিকের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখতে পেলাম কি দুইটা সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলে সেই সংখ্যা দুইটার গুণফল পাওয়া যাবে। দুইটা সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলে সেই সংখ্যা দুইটার গুণফল পাওয়া যাবে। এখন আমাদের প্রয়োজন কাকে? আমরা এই একটা জিনিস মনে রাখবো, তোমার সমাধানে এই অঙ্কটা শিখবে। একটা জিনিস মনে রাখবো যে যখন আমাদের যে মান বের করতে হয় তাকে সবসময় বাম পাশে রাখতে হয়। আমাদের যে মান বের করতে হয় তাকে সবসময় বাম পাশে রাখতে হয়। এখানে বের করতে হবে কাকে? আমাদের কাছে চেয়েছে হচ্ছে লসাগু। তো লসাগুর অংশ কোনটা? অবশ্যই লসাগুর অংশ হচ্ছে এটা। তাহলে এই অংশটাকে আমরা রাখবো বাম পাশে। তাহলে এই অংশটাকে যদি আমি রাখি, তারপরে আমি একটা সমান দিব। কিন্তু এই অংশের পরে গুণ দিয়ে এখানে কিন্তু একটা কথা লেখা ছিল, সংখ্যাদ্বয়ের গসাগু। এই কথাটা কোথায় গেল? এটা তো আমরা গায়েব করে দিতে পারি না। তাহলে এটা কি করবো? এই গুণটাকে আমরা চাচ্ছি এই পাশে নিব, মানে এই সংখ্যাদ্বয়ের গসাগুটাকে এই পাশে নিব। এন্ড এই পাশে আরেকজন আছে, সেটা কি? সেটা হচ্ছে সংখ্যাদ্বয়ের গুণফল। এখন ওকে আমরা কোথায় নিব? ও যেহেতু আগে আছে সেহেতু ওকে আমরা আগে রাখলাম। এবার এটাকে যেহেতু আমরা ডান পাশে পাঠাতে চাচ্ছি, মানে ওরে সরাই দিব, আমি শুধু লসাগু চাচ্ছি। এবার এই সংখ্যাদ্বয়ের গসাগু যদি সরাই, একটা জিনিস শুধু মনে রাখবেন, এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা শুধু পরিবর্তন করতে হবে। অর্থাৎ এখানে ছিল গুণ, এটা হয়ে গেল ভাগ। তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম, যে আমরা যদি কোনো কিছু সমানের এ পাশ থেকে ও পাশ, কোনো কিছু যদি সমাধানের ক্ষেত্রে আমরা যদি পরিবর্তন করি, তাহলে প্লাস থাকলে সেটা
মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। মানে শুধুমাত্র এই কথাটা আমি এই পাশে লিখবো, শুধুমাত্র একটা চেঞ্জ হচ্ছে সামনে যে গুণ চিহ্নটা আছে সেটাকে আমরা ভাগ চিহ্ন বানিয়ে দিলাম। এখন আসলে এই যে লসাগু যদি বের করতে চাই, আমাদের সংখ্যাটার গুণফল কত এসেছে? 3 3 8 0। এবার ভাগ করব কত দিয়ে? 13 দিয়ে, যেহেতু সংখ্যাটার গসাগু এত। তাহলে আমরা এখানে একটু দেখি যে এটাকে ভাগ করলে কত হয় আসলে। তাহলে 13 ভাগ হচ্ছে 3 3 8 0। তাহলে 13 13 দুগুণে 26, 3 4 29, তাহলে হবে না, আমরা যদি 2 দিই তাহলে হয় 26, যদি বিয়োগ করি 6 আর 7 13, হাতে 1 ওটা 0 হয়ে গেল। তাহলে 7 এর পর আমরা যদি 8 নামাই, তাহলে 7 8 3 8 আচ্ছা কত হয়? 3 3 কালো হয়, 3 4 12, তারপর আমরা যদি এই 5 5 15, 6 যদি 3 6 18, তাহলে 6 দিয়ে চেক করতে পারি। তাহলে 13 গুণ 6, তাহলে হয় 3 6 18, হাতে হচ্ছে 1 6 6 1 7, তাহলে 78 হয়ে গেল। কত কত দেওয়ার কারণে? 6 দেওয়ার কারণে। এখানে 6 দিয়ে দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম 78। তাহলে বিয়োগ করলে হয় 0। এখানে যে একটা শূন্য রয়েছে, সেই শূন্যটাকে নামাতে হবে না? তাহলে এখানে যদি শূন্যটা নামাই, এই এক্সট্রা শূন্যের জন্য এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে আমাদের ভাগফল আসলো কত? 260। তাহলে এই 260 হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, মানে আমাদের যে লসাগু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটা ক্লাসে আমরা 1.3 এর যাবতীয় যে সমস্যাগুলো আমাদের বইতে ছিল সেগুলো আমরা সমাধান করলাম। তোমাদের কাজ হচ্ছে আমাদের বইয়ের মধ্যে উদাহরণ অঙ্কগুলো করে দেওয়া আছে, আমি যেহেতু এই নিয়মগুলো শিখিয়ে দিলাম, ওটার সাথে মিলে তুমি বাসায় প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, তোমাদের চ্যাপ্টারটা শেষে তোমাদের যে বই আছে, তোমাদের কাছে যে তোমরা যদি সৃজনশীল গাইড তোমরা ব্যবহার করো, বা তোমরা যদি গাইড ব্যবহার না করো, তাহলে বাসায় সৃজনশীল নিজেরা তৈরি করে তারপর তোমরা করতে হবে। এখন সেই ক্ষেত্রে ওখানে কি পাবে? ওখানে পাবে শীর্ষস্থানীয় স্কুল, মানে তুমি দেখতে পাবে মতিঝিল আইডিয়াল বা মতিঝিল মডেল বা ধরো আইডিয়াল স্কুল, এই ধরনের স্কুলের বিভিন্ন প্রশ্ন ওখানে দেওয়া আছে। সেই প্রশ্নগুলো নমুনা প্রশ্ন, সেই প্রশ্নগুলো যদি সমাধান করো তাহলে দেখবে এই চ্যাপ্টার অঙ্ক তোমরা খুব ভালো মতো শিখতে পারবে।